একজন ডাক্তার হিসেবে, একজন সার্জন হিসেবে আমাদের প্রায়শই গুরুতর ঝুঁকিপূর্ণ অপারেশন করতে হয়। দুর্ভাগ্যবশত আমাদের ব্যবসায়, আর এটাই পৃথিবীর একমাত্র ব্যবসা যেখানে কাস্টমার মারাও যেতে পারেন। না না, ট্যাক্সি ড্রাইভাররাও তাই। আমরা যতই চেষ্টা করি না কেন সদ্গুরু, নিজেদের বিচ্ছিন্ন করার জন্য অপারেশনের সময় সম্পূর্ণ মন দিয়ে কাজটা করতে হয়, কিন্তু তখন যেটা আমাদের মনে পড়ে তা হলো বাইরে অপেক্ষারত স্ত্রী সন্তানদের কথা। সামান্য যদি ভুল হয়, কয়েক মিলিমিটার এদিক ওদিক হলেই সব শেষ। তখন যখন ভাবি যে তাদের কি পরিণাম হবে, তখন আমাদের মনে পড়ে যায় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার কিছু হলে তখন আমাদের কি হতো। যতই হোক আমরা তো মানুষ, মনে টানাপোড়েন চলতেই থাকে আমি অন্যের কাছে কি করছি আর তার জায়গায় আমি থাকলে কি হতো সেটা ভেবে। এটা সবসময়ের একটা দ্বন্দ্ব। এর থেকে আমরা বেরোবো কি করে? আমি এই পেশায় আজ প্রায় 30 বছরেরও বেশি রয়েছি, তবুও এখনও রোগীর প্রত্যাশার দায়িত্বভারকে বহন করার কৌশলটা আমি আয়ত্ত করতে পারিনি। হ্যাঁ, যখন আপনাকে এইরকম দায়িত্ব দেওয়া হয় যা মানুষের জীবনের চেহারা ও পরিধি বদলে দিতে পারে, যে কারোর পক্ষে সেটা কাঁধে বওয়াটা বেশ কঠিন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কেউ একজন বিশ্বাস করে এইরকম একটা দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন, এটা বিরাট সৌভাগ্য। যখন তা পালন করব তখন সবচেয়ে ভালোটাই যে করব তা কি নিশ্চিত? কখনোই না। কিন্তু আমাদের সামর্থ্য মতো সবচেয়ে ভালোটা করতেই পারি। জীবনে সবসময় তাই। যা করলাম সেটাই কি শ্রেষ্ঠ? না, কিন্তু আমরা আমাদের সেরাটুকু করছি। যদি সেটুকুও না করি তখন বলতে হবে আমাদের সত্যি সমস্যা আছে। কিন্তু যদি আমাদের সেরাটুকুও দিই, যাই করি তাতে জানি যা করলাম তা শ্রেষ্ঠ নয়, কিন্তু আমাদের সবটুকু দিয়ে করেছি, কোনো ফাঁকি রাখিনি, সেটাই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি নিজেকে মানুষ বলেন, আমরা তো সামান্য মানুষ, এই মানসিকতাটা বিরাট সমস্যা। এতে করে নিজেদের সম্ভাবনাটাই কমিয়ে আনছি। কারণ দেখুন, লোকে মানুষ শব্দটা সবসময় ব্যবহার করছেন দুর্বলতা বোঝাতে, অক্ষমতা, বাধ্যকারিতা কিংবা তুচ্ছ কিছু বোঝাতে। আমরা মানুষ শব্দটা যখন ভাবি বা বলি তখন কোনো সম্ভাবনা বোঝাই না। দূর, আমরা তো সামান্য মানুষ না বলে কেন বলছি না আমরা মানুষ? আমরা দারুণ কত কি করছি, আমরা হৃৎপিণ্ড পাল্টে দিতে পারি। ঠিকই, ঠিক কিনা? একদমই। এখন কোনো যন্ত্রের একটা অংশ পাল্টানোটা বিরাট কিছু কিন্তু নয়। ব্যাপারটা এইরকম, একটা হাসির গল্প বলবো? গল্পটা আপনাকে দেখে মনে পড়ল। তো এক কার্ডিয়াক সার্জন, ওনার যে অ্যাস্টন মার্টিন গাড়িটা ছিল সেটা নিয়ে গেলেন এক মেকানিকের কাছে ইঞ্জিনের সমস্যা হওয়ায়। তো মেকানিক বললেন সন্ধ্যের মধ্যে সারিয়ে দেবেন। তাই হাসপাতালের কাজ সেরে তিনি গাড়িটা নিতে গেলেন। দেখলেন তখনও রেডি হয়নি। মেকানিক একটু তর্জন গর্জন করছিলেন আর হঠাৎ বললেন, আচ্ছা ডাক্তারবাবু, দেখুন না, আমি তো গাড়ির ইঞ্জিন সারাই, আপনি সারান মানুষের ইঞ্জিন। আসলে দুটোই তো পাম্প করারই যন্ত্র, তাই না? কেন বলুন তো? আপনি পান লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমি পাই মাত্র কয়েকশো। আপনি কাল আসুন, কাল সারিয়ে দেব। তখন ডাক্তার তার দিকে তাকিয়ে বললেন, গাড়িটা চলাকালীন ইঞ্জিনটা সারিয়ে দেখান দেখি। সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। গাড়িটাকে থামতে না দিয়ে সারাতে হবে। সদ্গুরু, আসলে যে অসাধারণ কাজগুলো আমাদের সব সিনিয়র কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট আর এই দেশের বিখ্যাত ডাক্তাররা করেছেন, হার্টের চিকিৎসা আজকের দিনে মানুষের মধ্যে অনেকটাই আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। একটা খুবই অদ্ভুত ব্যাপার সদ্গুরু, যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি 25 বছর আগে,
আমি ইংল্যান্ড থেকে আসি 25 বছর আগে, আর কলকাতায় আমরা প্র্যাকটিস শুরু করি। সেই সময় ওখানে যদি হয়তো কোনো প্রচুর রোগীকে মানুষের হার্ট বলতাম- ব্রেক হয়েছে। সেই সময় যদি কোনো পেশেন্টকে বলতাম যে তার অপারেশনের প্রয়োজন, তখন তাকে 1 ঘন্টারও বেশি সময় ধরে বোঝাতে হতো একটা অপারেশনের জন্য। কিন্তু আজকে আমি একটা অন্যরকম সমস্যা দেখতে পাই। এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে। আজকে সদ্গুরু, যখন একজন রুগীকে আমি বলি তার সমস্ত রিপোর্ট দেখার পরে যে আপনার অপারেশনের প্রয়োজন নেই, আমাকে 1 ঘন্টা সময় নিয়ে তাকে বোঝাতে হয় যে তার কেন অপারেশনের দরকার নেই। প্রত্যেকেই হার্ট অপারেশন চায় সদ্গুরু। সেটা কি রোম্যান্টিক কোনো কারণে নাকি কিভাবে আমরা মানুষকে বোঝাবো যে হার্ট ঠিক করে দেওয়া মানে এই নয় যে যেমন বাড়িতে কিছু একটা হয়েছে, কলের মিস্ত্রি ডাকলে সে এসে ঠিক করে দেবে, বা গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে তার পার্টস বদলে ফেলতে হবে। এটা তো সম্পূর্ণ আলাদা। এখানে এই যে আমরা কিন্তু জাদুকর নই বা আমরা ঈশ্বর নই, আর প্রকৃতিই হলো সব থেকে বড় হিলার। আর কার্ডিয়াক সার্জারির জন্ম বড়জোর 50 বছর আগে হয়েছে। মানুষ তো বহু বছর ধরে তারাও হয়তো এইভাবে- বুঝে গেছেন হৃদয় একটা বোকা যন্ত্র। আমাদের জন্য এটা খুবই অস্বস্তিকর সদ্গুরু। আজকে মানুষ চাইছেন তাদের শরীরে কিছু একটা করা হোক সব সময়। ঠিকই, হার্ট নিয়ে না হলেও অন্য সব অঙ্গ তো আছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম, সম্ভবত আরও 50 বছরে 50% জনগণই এই ধরনের সার্জারি করাবেন, যেটা সুস্বাস্থ্যের লক্ষণ নয়। এটা মেডিকেল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সুস্বাস্থ্য নয়। স্বাস্থ্য গড়তে হলে সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে ওঠা দরকার। সমাধানটা আরও হেলথ কেয়ার সিস্টেম বা হাসপাতাল বা আরও বেশি ডাক্তার, আরও বেশি সার্জারি করা নয়, বরং সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে ওঠা দরকার। এই মুহূর্তে গোটা পৃথিবী, আমেরিকা যাই করে সেটা নকল করতে ব্যস্ত। ওরা বাজে খাবার খায়, বাজেভাবে থাকে, ওদের স্বাস্থ্য পরিষেবার খরচ $3 লক্ষ কোটি। দেশটাই পুরো ডুবে যাচ্ছে, বুঝলেন? দেশটাই ডুবে যাচ্ছে চিকিৎসা করাতে গিয়ে, আর আমরা সেটাই অনুসরণ করছি। আমরা তাদের মতো পোশাক পরতে চাই, তাদের মতো খেতে চাই, তাদের মতো বাঁচতে চাই, আর তাদের মতো অসুস্থ হতে চাই। কিন্তু আমাদের দেশ আপনার পেছনে $3 লক্ষ কোটি যে খরচ করতে পারবে না তা নিশ্চিত, বরং মরে যেতে দেব। আমরা সব মানুষের কাছে জনে জনে পৌঁছে 125 কোটি মানুষের সার্জারি করাবো না। অদূর ভবিষ্যতে সেরকম কিছু হতে দেখছি না। আর দেখুন, এটা না হলেও বিপদ, আর ঘটলে তো আরো বড় বিপদ। দেখুন, মানুষ ভালোভাবে বাঁচতে না জানলে সেটা সত্যি বিপজ্জনক পরিস্থিতি। কারণ আমি তো বলবো এই গ্রহের প্রায় 70% রোগী এমনি সারানো সম্ভব, যদি উন্নততর বোধের সঙ্গে জীবনযাপন, খাওয়া দাওয়া করি, পরিবেশ গড়ি, তাহলে 70%ই সেরে যাবে। এটা আপনি পৃথিবীতে 12 থেকে 15 বছরের মধ্যেই করতে পারবেন, যদি অঙ্গীকারবদ্ধ প্রচেষ্টা করেন, যদি সাধারণ মানুষ ও সকলে সচেষ্ট হন, পলিসি আসে বিশেষ করে হাসপাতালগুলোতে, তাহলেই অনেকটা হবে। কারণ অসুস্থ হলে ঠিকই কথা শোনেন, বুঝলেন তো? অন্য সময় শোনেন না। ভালো থাকাকালীন কথা শোনেন না, অসুস্থ হলে তখন শোনেন। তখন তাদের কান যেন দুটোরও বেশি, মানে যখন অসুস্থ হন তাদের সঙ্গে কথা বলার সময় তখনই, যে কিভাবে ভালো থাকতে হয়। এই ব্যাপারগুলো আমাদের কাছে নতুন নয়, বিষয়গুলো আমাদের সংস্কৃতির মজ্জায় খুব গভীরভাবে গেঁথে। কিন্তু সেই সব ছুঁড়ে ফেলে দিয়ে এমন কিছু আনছি যা আমাদের প্রচুর বিপদে ফেলবে। এখনই তাৎক্ষণিক আপদকালীন হস্তক্ষেপের জন্য অবশ্যই মেডিকেল হস্তক্ষেপই প্রাথমিক, এবং সেটাই যে সবচেয়ে জরুরি তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী হবে না আমরা যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান জানি তার বলে। একটা সমাজ বা দেশ বা গোটা পৃথিবীর স্বাস্থ্য এইভাবে দীর্ঘস্থায়ী হবে না। আমাদের সুস্থতার একটা কালচার আনতেই হবে। কিভাবে বাঁচা উচিত, খাওয়া উচিত, শরীর আর মনকে কিভাবে ভালো রাখতে হবে, শ্বাস প্রশ্বাস কিভাবে চলা উচিত, চারপাশের পরিবেশকে কিভাবে রাখবো, যদি সেই কালচারটা আমাদের মধ্যে ছোটবেলা থেকেই না আনা হয়, আমি তো বলবো একেবারে স্কুলের পাঠ্যক্রমেই এটা নিয়ে আসা উচিত। অবশ্যই আনতে হবে কিভাবে সুস্থ হয়ে বাঁচব, কারণ যদি স্বাস্থ্যবান মানুষ গড়ে না তোলেন তাহলে
জনগণ শিক্ষিত হলেও তারা হবেন অসুস্থই। কি ভাবছেন তাদের দিয়ে দেশ বা সুন্দর একটা পৃথিবী গড়বেন? অসুস্থ জনগণ দিয়ে অসাধারণ দেশ গড়তে পারবেন না, শুধুই গড়বেন অসুস্থ একটা দেশ। আর সেটাই হয়ে চলেছে বিশ্ব জুড়ে। প্রধান দেশগুলো বিপুল পরিমাণে রোগ অসুস্থতায় ভুগছে। সবচেয়ে সমৃদ্ধশালী দেশ, যাদের পুষ্টি নিয়ে কোনো সমস্যাই নেই, বুঝলেন, ভারতের অর্ধেক সমস্যাই পুষ্টির সমস্যা। সেই ছোটবেলা থেকে তারা ঠিকঠাক খেতে পায়নি। কিন্তু ধনী দেশ, যাদের কাছে সব রকমের পুষ্টিকর খাবার আছে, একবার দেখুন তারা কি রকম রোগ অসুস্থতায় ভুগছেন। এইরকম একদমই হওয়া উচিত নয়। যখন তারা পছন্দ মতো খেতে পারেন, আমি তো বলবো তাদের মধ্যে ৮০% মানুষের মৃত্যুর আগে কোনো শারীরিক সমস্যাই হওয়া উচিত নয়। ২০ থেকে ২৫% মানুষ হয়তো অসুস্থ হবেন, সংক্রমণ ছড়াবে ঘন জনবসতির ফলে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এই রোগগুলো নিজেদেরই সৃষ্টি, নিজেরই ভেতরে সৃষ্টি করছেন এই সমস্ত রোগ ব্যাধি। এই সমস্ত রোগের ১০০% নিরাময় সম্ভব যদি আমরা সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে তুলি। আর এর জন্য আমার মতে শুধু ডাক্তার চিকিৎসকরাই নয়, অন্যান্য বিভিন্ন জীবিকা ও ক্ষেত্রের মানুষদেরও একত্র হয়ে এটা করতে হবে। আর সেই নিরিখে তেমন বড় কোনো প্রচেষ্টা আমি দেখছি না। অল্প স্বল্প চেষ্টা এদিক ওদিক হচ্ছে ঠিকই, কিন্তু তা যথেষ্ট নয়। যা হচ্ছে তা ভালো, কিন্তু যথেষ্ট নয়। সদ্গুরু, বেশিরভাগ মানুষই যারা অসুস্থ হন, তার মূল কারণ হল তাদের জীবনযাপন, যা তাদের এই সমস্যার মুখে ঠেলে দেয়। কিন্তু এই দেশে হাজার হাজার ছেলেমেয়েরা জন্ম নিচ্ছে বাকি অন্যান্য দেশের মতনই, এবং তারা হার্টের সমস্যা, ক্যান্সার ও অন্যান্য সমস্যা নিয়ে জন্মায়। তবে এটা তো ওদের সমস্যা নয়। এটা কেন হচ্ছে? এটা তো হওয়া উচিত ছিল না। জানেন, ৬০ লক্ষ টয়োটা গাড়ি তুলে নেওয়া হয়েছিল গত বছর নির্মাণে ত্রুটি ছিল বলে, আর প্রায় ৯০ লক্ষ জেনারেল মোটর গাড়ি তুলে নেওয়া হয়েছিল ইগনিশন সমস্যার জন্য। একমাত্র সমস্যা হলো আপনি তাদের তুলে নিতে পারবেন না। আসলে প্রকৃতিই তাদের তুলে নিতে চাইছে, আমরা তা করতে দিচ্ছি না। একটা সময় ছিল যখন আমরা প্রকৃতিকে ফেরত নিতে দিতাম। ঠিক যত ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়েছিল ১০০ বা ২০০ বছর আগে, প্রকৃতিকেই সেগুলো সংশোধন করতে দিতাম। শিশুদের ৪ বছর হতে না হতেই শুধু সবচেয়ে ফিটরাই বেঁচে থাকতো, বাকিরা থাকতো না। এখন যেহেতু তাদের চলে যেতে দিই না, তাই এখন আমাদের প্রচুর ব্যবস্থা লাগছে ত্রুটিপূর্ণ গাড়িগুলো চালাতে। জানি কথাগুলো খুবই অসংবেদনশীলভাবে বলছি, কিন্তু আপনাকে বুঝতে হবে, শরীর কিন্তু আসলে একটা যন্ত্রই। আপনার ভালো লাগুক বা না লাগুক, সম্ভবত আপনার প্রচুর সংবেদনশীলতা আর অনুভূতি জড়িয়ে আছে এই আমার শরীর নিয়ে। কিন্তু তারা আপনার কাছে এলে আপনি তাদের মেশিনের মতো খুলেই চিকিৎসা করেন, তাই না? এটা জটিল, খুব সূক্ষ্ম, কিন্তু তবুও যন্ত্রই, তাই না? হ্যাঁ, এর আরো অন্যান্য দিক রয়েছে, কিন্তু মূলত এটা একটা যন্ত্রই। যে কোনো যন্ত্রই, যা কিছুই জড় পদার্থ, সেটা কখনো কোনোদিনই নিখুঁত ত্রুটিহীন হবে না। এটা ক্রমাগত উন্নত হয়ে চলে, তাকে আরো উন্নত করে যাওয়া সম্ভব, যাকে আমরা বিবর্তন বলে থাকি। ঠিক সেটাই। এখন বাবা মা, যে দুটো মেশিন এই ছোট মেশিনটা তৈরি করে, হ্যাঁ, তারা কোন অবস্থায় আছেন সেটাও একটা বিষয়, যেটা নিয়ে আমরা ভাবিই না। এই নিয়ে অনেক কথাই বলার আছে, যা হয়তো বিতর্কিত মনে হবে, কিন্তু মূলত এই যে ধারণাটা যে সবাইকেই সন্তান জন্ম দিতেই হবে, এটা বন্ধ হওয়া দরকার। জানি এসব বলে নিজেকেই বিপদে ফেলছি, কিন্তু দেখুন, আমরা না মনুষ্যত্বকে ঠিক ভবিষ্যতের সম্ভাবনা রূপে দেখছি না। আমরা জন্ম দেওয়াকে শুধুই দেখছি যেন একটা নিজেকে বা নিজের একটা অংশকে ভবিষ্যতে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি পায়ের ছাপের মতো। এই মুহূর্তের সমস্যা এটাই, আমাদের শরীরের সঙ্গে যে আত্মবোধ, তা এত প্রবল, ভৌত দেহের সাথে এতই প্রবল যে আমরা আমাদের বায়োলজিক্যাল পরিচয়ের বাইরে কিছুই ভাবতে পারি না। একবার নিজের বায়োলজিক্যাল পরিচয়ের বাইরে ভাবার ক্ষমতা হারিয়ে ফেললে স্বয়ং এই মানুষ হওয়ার যে প্রকৃতি, মানুষ হওয়ার যে বিশাল সম্ভাবনা, সেটাই সংকীর্ণ ও ছোট হয়ে একটা খুবই সীমিত প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। আর এই রকম হলে সমস্যা থাকবেই। প্রাচীনকালে তারা এটা অনেকভাবেই সামলাতেন, যেগুলো আজকের যুগে একেবারেই বিতর্কিত হবে আর কোনো মতেই আজকের সমাজে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু তারা অবশ্যই এর সমাধান একেবারে অন্যভাবে করেছিলেন। তারা সতর্কভাবে প্রজনন করতেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেমন পশুপালনের বেলায় ভাবি কিভাবে সবচেয়ে ভালো ব্রিডিং করে উন্নত প্রজন্ম পাওয়া যায়, মানুষের বেলাতেও কেনই বা আমরা সেভাবে ভাবছি না? কারণ বেশি শরীর কেন্দ্রিক হয়ে গেছি। কোনো কিছু ঠিক কিনা সেটার তুলনায় সেটা আমার কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ফলে নবজাতকের জীবনে আমরা কষ্ট ডেকে আনি। আপনি জানেন সেটা, প্রতিদিনই দেখেন। Yes, yes. সদ্গুরু, ধর্মগ্রন্থগুলো আমাদের বলে যে এই জগতে যা কিছু হচ্ছে, এমনকি আমাদের জীবনেও যা হচ্ছে, সবই পূর্ব নির্ধারিত। কোন ধর্মগ্রন্থে বলেছে? অন্তত আমি তো এটাই ভেবেছিলাম যে আমরা যা করি তা হলো ভবিতব্য, সে আমাদের আশেপাশে যাই ঘটুক। আর যদি সেটাই হয় তাহলে আমাদের মৃত্যুও তো পূর্ব নির্ধারিত। তাহলে আমাদের মতন মানুষের এই পৃথিবীতে কি প্রয়োজন? ও, আমরা যে মরব তা অবধারিতই। মানুষ এসে বলেন, সদ্গুরু এ আমার শত্রু, সহ্যই করতে পারি না, মেরে টেরে দেব। তখন আমি বলি, শুধু অপেক্ষা করুন, তিনি এমনিই মরে যাবেন। আপনাকে কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করুন, শুধু ধৈর্য ধরলেই হবে। তো মৃত্যু কি সুনিশ্চিত? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না কখনোই কোনো শাস্ত্রে এটা বলা হয়েছে যে আপনার জীবন আগে থেকেই নির্ধারিত, মানে পূর্ব নির্ধারিত বা পূর্ব নির্দিষ্ট। এটা বাইরে থেকে আমদানি করা। আপনাকে বুঝতে হবে এই সংস্কৃতিটার যে মূল প্রকৃতি বা নির্যাস তা নিহিত রয়েছে এতেই। এই সংস্কৃতিটা যে ঈশ্বরহীন এক সংস্কৃতি সেটা বুঝতে হবে। কোনোদিনই গডের এই নির্দিষ্ট ধারণাটা ছিল না এই দেশে। ধারণাটা বাইরে থেকে আমদানি করা। আপনাকে সঠিক প্রেক্ষাপটটা বলি, কারণ অনেকেই এটা ঠিক মেনে নিতে পারেন না। আমাদের প্রচুর ঈশ্বর ভগবান আছেন, অনেক। হিসেব বলে প্রায় ৩৩ কোটি দেবদেবী, প্রায় সেরকমই কিছু। তা এত দেবদেবী কোত্থেকে এলেন? তো এই যে একেশ্বরবাদী ধারণা যে ওপরে একজন ঈশ্বর বসে আপনার জীবন চালাচ্ছেন, এটা এক নায়কতন্ত্রে বিশ্বাসের পরিচায়ক। ওপরে কেউ বসে সবকিছু নির্ধারণ করছেন, এই কালচারটা সেই রকম কিন্তু নয়। এখানে গডের কোনো ধারণাই নেই, কিন্তু অনেক ঐশ্বরিক সত্তা পাবেন। এই ঐশ্বরিক সত্তারা কারা? সাধারণত যদি ফিরে দেখেন, দেখবেন এখানে সমস্ত ঐশ্বরিক সত্তাদের ডাকতে যে শব্দ ব্যবহার করা হতো তা হলো আপনার নাম দেবী। তাদের বলা হতো যন্ত্রা। যন্ত্রা বা যন্ত্র শব্দটার আক্ষরিক অর্থই হলো মেশিন বা একটা ডিভাইস বা যন্ত্রপাতি। যখন আমি আমাদের নিজেদের যৌগিক মন্দিরগুলোকে বলি যন্ত্রপাতি, তখন মানুষ রেগে যান। সদ্গুরু এমন বলবেন না, আমাদের কাছে এর গুরুত্ব প্রাণের চেয়েও বেশি। আমি বলি, এতে যদি আপনার রাগ হয় তাহলে আপনি আশ্রমে আসুন, আমি আপনাকে কল সারানোর কাজ দেব, কিন্তু কোনো যন্ত্রপাতি দেব না। আপনাকে কাজটা নিজের নখ আর দাঁত দিয়েই করতে হবে। আশ্রমে 3 দিন প্লাম্বিং এর কাজ, আর 3 দিন পর আমি আপনাকে একটা চেন রেঞ্চ আর স্প্যানার দেব। সেটা আপনি পুজো করবেন কিনা? সবকটা দাঁত ভাঙার পর যন্ত্রপাতিটা পেলে আপনি পুজো করবেন কিনা? তো যন্ত্রপাতির ক্ষমতা, এই ক্ষমতাকে আমরা সবসময় চিনেছিলাম। আমরা মানব জাতি হিসেবে আমরা আজ যা হয়েছি পৃথিবীর বুকে, তা হয়েছি শুধু আমাদের তৈরি যন্ত্রপাতির বলেই। হাতে কোনো যন্ত্রপাতি না থাকলে একটা কুকুরও আমাদের দমন করতে পারত, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ। শুধুমাত্র যন্ত্রপাতির জন্যই মানুষ আজ এই অবস্থানে এসেছে। দেখুন, একটা স্ক্রুড্রাইভারও কিন্তু যন্ত্রের মধ্যেই পড়ে। কিন্তু আরও সূক্ষ্ম যন্ত্রপাতিও আছে, যেমন শক্তির যন্ত্র, আধ্যাত্মিক যন্ত্র, যা জীবনের নানান মাত্রাকে খুলে দিতে পারে। তাই জন্যই প্রতিটা আলাদা মাত্রার জন্য আমরা আলাদা যন্ত্র, আলাদা সম্ভাবনা বানিয়েছিলাম। যেহেতু আমরা পরিষ্কার জানি এই যন্ত্রপাতি ছাড়া কখনোই এই সম্ভাবনাগুলোর নাগাল আমরা পাবো না, তাই এর কাছে মাথা নত করি এবং পুজো করি। কারণ শ্রদ্ধার ভাব না থাকলে যন্ত্রগুলো ব্যবহারই করতে পারবেন না। আমরা পরিষ্কার জানতাম দেবতারা আমাদেরই সৃষ্টি, শুধু এই যে বাকিরাই ভুলে গেছে। তাই এইখানেই আপনাকে বলা হয়েছিল আপনার জীবন আপনার কর্ম। এর মানে আপনার জীবন আপনারই তৈরি, নিয়তি বা পূর্ব নির্ধারণের প্রশ্নই নেই। এই রকম ধারণা কখনোই এই সংস্কৃতিতে তৈরি হয়নি। কিন্তু একজন ডাক্তার সবকিছু পূর্ব নির্ধারিত ভাবলে সেটা কিন্তু বিপজ্জনক। আজকে চিকিৎসা বিজ্ঞান এমন একটা স্তরে পৌঁছে গেছে সদ্গুরু, যেখানে আমাদের পেশেন্টকে আজ ছুঁতে পর্যন্ত হয় না। যখন আমি কোনো রুগীকে আমার অফিসে দেখি, ততক্ষণে তার সব ধরনের টেস্ট করানো হয়ে গেছে,
সব হয়ে গেছে, চোখের সামনে ছবিগুলো রয়েছে, রোগের ইতিহাস লেখা আছে, সব কিছুই প্ল্যান্ড। টেকনিক্যালি আমি শুধু রিপোর্টগুলো দেখেই একজন রুগীকে বলতে পারি আচ্ছা আপনার বাইপাসের প্রয়োজন বা ভালভ রিপ্লেসমেন্টের। কিন্তু আমি সবসময় যেটা করে থাকি তা হলো স্টেথোস্কোপটা নিয়ে তার বুকে রেখে হৃদস্পন্দনটা শুনি, রুগীর চোখের দিকে আমি তাকাই, আমার হাতটা আমি তার কাঁধের উপরে রাখি, রুগীকে স্পর্শ করি, তারপর আমি তাদের বোঝাই যে কি হয়েছে আর পরিবারের সঙ্গে কথা বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্পর্শ হলো যে স্পর্শের মধ্যেই আরোগ্য শক্তি বেশি আছে যে কোনো জিনিসের তুলনায় যা আমরা আবিষ্কার করেছি। আপনিও কি এতে বিশ্বাস করেন স্বামীজি? দেখুন, মানুষ এই ব্যাপারটা সাধারণত বোঝে না। হ্যাঁ, আমাদের একটা অংশ যান্ত্রিকী, কিন্তু আরও মাত্রা রয়েছে। বেশিরভাগ সময় যান্ত্রিক অংশটাই খারাপ হয়, যেহেতু আমরা অন্য মাত্রাগুলোর যত্ন নিইনি। তো মানুষের জীবনে যেটার অভাব তা হল তাদের জীবনকে কিছু ছুঁয়ে যায় না। শরীরকেই ছুঁতে হবে এমন কোনো ব্যাপার নেই, শরীর একটা মাধ্যম মাত্র। মূল ব্যাপার হলো তাদের জীবনকে কিছুই ছুঁয়ে না। কিছু ছুঁয়ে যাওয়া বলতে সেটা যে কোনো সম্পর্কই হতে হবে তা বলছি না, আপনাকে অনেক কিছুই ছুঁয়ে যেতে পারে। আমি জানি না আপনাদের কজন শেষ কবে কত দশক আগে আপনি সূর্য ওঠা দেখেছিলেন, বা সূর্যাস্ত কিংবা চাঁদ ওঠা দেখেছিলেন। আমি বলছি কিছুই আপনাকে ছোঁয়ে না। শেষ কবে আপনি একটা ফুল ফোটার অপেক্ষা করেছিলেন? কোনোদিনই না। শেষ কবে একটা প্রজাপতি বা পাতা বা ফুলকে বা আরেকটা মানুষকে মন দিয়ে দেখেছিলেন? আপনি ব্যস্ত। আর অবশ্যই কারোর ফেস আপনার পছন্দ নয়, কিন্তু পছন্দ ফেসবুক। আমি যেটা বলছি তা হলো জীবনের সাথে যোগাযোগ, সে মানুষই হোক বা পশু বা গাছ কিংবা চারপাশের জড় উপাদানই হোক। একবার দেখুন কতজনই বা একটা মুহূর্ত বের করে যে খাবারটা খাবেন সেটাকে অন্তত দেখেন আরেকটু আন্তরিকভাবে, বা মন ছুঁয়ে যাচ্ছে কিনা। না, তা শেষমেশ হয় একজন ডাক্তারকে আপনাকে ছুঁতে হয়, নয়তো শেষমেশ ডোম আপনাকে এসে ছোঁয়। জীবনে কিছু খারাপ হলে বা সমস্যা হলে তখনই কেউ আপনাকে ছুঁতে পারে। তো স্পর্শের কি কোনো তাৎপর্য আছে? নিঃসন্দেহে অপরিসীম। স্পর্শ মানে শরীরকেই ছুঁতে হবে তা নয়, এটা অনেকভাবেই হতে পারে। জীবন যদি আপনাকে না ছোঁয়ে তার মানে আপনি মরছেন, আপনি বাঁচছেন না। আপনার মৃত্যু হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি এখনই চলছে, সেদিকেই এগোচ্ছেন। কারণ যেটাকে আপনি জীবন বলেন, এমনকি দেহের স্তরেও, এটা এক সর্বজন বিদিত চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান। আপনার দেহের কোষের সংখ্যা মিল্কি ওয়ে গ্যালাক্সির তারার সংখ্যার চেয়েও বেশি। প্রত্যেক দিন 60,000 কোটি কোটিরও বেশি কোষ মারা যাচ্ছে আর নতুন কোষ জন্ম নিচ্ছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 কোটি কোষ মারা যায় এবং 1 কোটি নতুন কোষ আপনার দেহে জন্মাচ্ছে। আপনি শুধু পুরনোগুলোকে ছেড়েই দিন। যদি শুধু আপনার দেহে এই নতুন জন্ম নেওয়া 1 কোটি কোষকে নিজের আয়ত্তে নেন, যারা প্রতি মুহূর্তে দেহে জন্ম নিচ্ছে, যদি সেগুলোকেই ঠিকমতো গঠন করেন, ঠিক করে তৈরি করেন, যদি তাদের সৃষ্টিতে আপনার কিছুমাত্র নিয়ন্ত্রণ থাকে, এই নতুন কোষগুলো কেমন তৈরি হবে তাতে আপনার কিছু নিয়ন্ত্রণ থাকলে আপনার হার্ট, মস্তিষ্ক সবকিছুই সেরে যাওয়া সম্ভব। কারণ নিজের জীবনকে পুনরুজ্জীবিত করার এতটাই সুযোগ আপনি পাচ্ছেন প্রতি সেকেন্ডে। কিন্তু যেহেতু আপনি জীবন সম্পর্কে সম্পূর্ণ উদাসীন মানে বলতে চাইছি, দেখুন বিষয়টা হলো এই মুহূর্তে আপনি নিজেকে জীবন্ত প্রাণী বলেও দাবি করতে পারেন না। কারণ অধিকাংশ সময় আপনার মধ্যে যা ঘটমান তা শুধুই চিন্তা আর আবেগে। চিন্তা আর আবেগ শুধুই মনের মধ্যে চলা ড্রামা, এর কোনো বাস্তব অস্তিত্বগত মূল্য নেই। এখানে এই 1000 জন মানুষ বসে বসে এই মুহূর্তে 1000টা জগতে থাকতে পারেন, অর্থাৎ কেউই এখন বাস্তবে নেই। কেউ জীবনটা বাঁচছেন না, সবাই জীবনকে নিয়ে ভেবে চলেছে। মনের জগতে যা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে সেটা জীবনের অস্তিত্বগত প্রক্রিয়ার চেয়েও বড় হয়ে গেছে। আপনি জীবনটাকে আর অনুভব করেন না, আপনার চারপাশের পরিস্থিতি নিয়ে শুধুই ভাবছেন আর প্রতিক্রিয়া করছেন। চিন্তা আর আবেগই পুরোটা জুড়ে ছেয়ে রয়েছে। তাই এখন
আজ সকালে সূর্য ঠিক সময়ে উঠেছে। এই নিয়ে খুব একটা ভাবেন না। হ্যাঁ, সূর্য উঠেছে তো কি হয়েছে? না, আপনাদের বুঝতে হবে, যদি কাল সকালে সূর্য না ওঠে 18 ঘন্টার মধ্যে এই গ্রহে জীবন বলতে আমরা যা বুঝি সব শেষ হয়ে যাবে। তাই একটা খবর দিই, সূর্য আজ সকালে সময় মতোই উঠেছে। আমি পরিষ্কার জোরে শুনতে চাই। Yeah. এই সৌরজগতের কোনো গ্রহই আজ সংঘর্ষে লিপ্ত হয়নি। গোটা ব্রহ্মাণ্ডে কোনো দুর্ঘটনা নেই। এই অসীম মহাবিশ্বে কোথাও দুর্ঘটনা হয়নি, সবকিছু চমৎকার চলছে। কিন্তু আপনার মাথায় একটা ছোট্ট দুশ্চিন্তা হামাগুড়ি দিচ্ছে, তাই অমনি আপনার দিনটা খারাপ। মানে আমি বলতে চাইছি, জীবনের সম্পূর্ণ পটভূমিকাটাই হারিয়ে ফেলেছেন। আপনি নিজে কে তা নিয়েও আপনি অনিশ্চিত। এ তো পাগলেরই লক্ষণ। তাই যখন আপনি নিজে কে সেই ধারণাটা হারিয়ে ফেলেন এবং এই অস্তিত্বে আপনার অবস্থানটা কি, কোথায় আছেন সেই ধারণাটা হারিয়ে ফেলেন, তাহলে প্রকৃতির নিরেখে আপনি নিজেই একটা রোগ। এটা ডাক্তারের নির্ণয়ের অপেক্ষা রাখে না। রোগ ইতিমধ্যেই আছে, একদিন এটা এমন পর্যায়ে পৌঁছবে যে তার যন্ত্রপাতি বা স্পর্শেও তা ধরা পড়বে। তবে রোগ ইতিমধ্যেই আছে, প্রক্রিয়াটা চলছেই। যখন একটা সীমা পার করে যান তখন তিনি একটা প্রেসক্রিপশন দেবেন কিংবা সার্জারি করবেন, কিন্তু প্রক্রিয়াটা চালুই আছে। আপনি নিজেই খেটে রোগটা বাঁধাচ্ছেন। হ্যাঁ, এখন নানান ধরনের ভারতীয় বা পাশ্চাত্যের সেরে ওঠার পদ্ধতি আছে, যেগুলোর হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু সেগুলো কাজ করে। আর আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল। বহু বছর আগে আমার স্ত্রীর কোমরে একটা ব্যথা শুরু হয়। ব্যথাটা খুবই মারাত্মক ছিল, অসহ্য হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই আমি একজন নিউরোলজিস্টকে দেখাই। ওরা এমআরআই করলো আর সব কিছুই ঠিক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু ও বেচারি খুবই... ভালোই হয়েছে আপনি স্পাইনাল সার্জন নন, না হলে এতক্ষণে সার্জারি করে ফেলতেন। আর তখনই আমার শ্যালক পরামর্শ দিল যে আমি যেন ওকে নিয়ে যাই একজন আকুপাংচার বিশেষজ্ঞর কাছে। একজন ডাক্তার হিসেবে বুঝতেই পারছেন, একটু অস্বস্তিকর ছিল অন্য কারো কাছে যাওয়াটা। আর ওনার কোনো আধুনিক ক্লিনিক ছিল না। আমি ওনার বাড়ি যাই, আর উনি আমার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। আর উনি আমার স্ত্রীকে মেঝের ওপর শুতে বললেন। আর সদ্গুরু উনি ওর গোড়ালি থেকে কোমর পর্যন্ত চাপ দিতে শুরু করলেন প্রায় 10 মিনিট ধরে। আর আমি সেটা দেখছিলাম। আমি একটুও বাড়িয়ে বলছি না, সেদিনকার পর থেকে আজ পর্যন্ত ওর ব্যথাটা আর হয়নি। আমি আপনাকে এমন হাজার হাজার উদাহরণ দেখাতে পারি। এমনকি সূর্য লাগে এমনি সেরে উঠেছেন। আমি সত্যিই খুবই অবাক হয়েছিলাম, কারণ উনি আমার স্ত্রীকে সারিয়ে তোলেন। আর উনি এমন কিছু একটা করেছেন যেটা আমি 32 বছর ধরে করতে পারিনি। ও সেরে উঠেছিল। মানুষকে অনেক রকম পদ্ধতিতে সুস্থ করে তোলা সম্ভব, আর পেশাদার হিসেবে আমাদের সব চিকিৎসা পদ্ধতিকেই সম্মান করা দরকার। অবশ্যই আমি তো বলবো এই অ্যালোপ্যাথি সিস্টেম এমার্জেন্সি পরিস্থিতির জন্য সর্বশ্রেষ্ঠ। কিন্তু যখন সময় থাকে, অবশ্যই অন্য পদ্ধতিগুলো তুলনায় অনেক বেশি ভালো, অনেক দিক থেকেই। বিশেষ করে এটা খুব কম মানুষই জানেন যে ভারতের দক্ষিণতম অংশে, মূলত তামিলনাড়ুতে, আমাদের সিদ্ধা নামের একটা পদ্ধতি আছে, সিদ্ধবৈদ্যা। এটা খুবই আশ্চর্যকর এক চিকিৎসা ব্যবস্থা। এতটাই ব্যাপক যে এর মধ্যে প্রায় 3 লক্ষ সূত্র রয়েছে। আমার মনে হয় না আধুনিক ফার্মাকোপিয়াতেও এত আছে। প্রায় 3 লক্ষেরও বেশি সূত্র সুবিস্তারে নথিভুক্ত করা। এবং আয়ুর্বেদ ও সিদ্ধার মধ্যে মূল পার্থক্যটা হল, আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ ভিত্তিক, আর সিদ্ধা হল এলিমেন্টাল বা মৌলিক উপাদান ভিত্তিক। একমাত্র বিষয় হলো এই পদ্ধতিতে চিকিৎসার জন্য যে দক্ষতা প্রয়োজন, আধুনিক বিশ্বে এমন দক্ষতা খুবই দুর্লভ। বিদ্যাটাকে নিজের জীবনের সাথে এক করে ফেলতে হবে, তখনই এটা কাজ করে। যে ব্যক্তি চিকিৎসা করছেন তিনিও ততটাই গুরুত্বপূর্ণ যতটা কিনা কি প্রয়োগ করা হচ্ছে সেইটা। কে প্রয়োগ করছে, যেমন স্পর্শের কথা বলছিলেন, তা কে প্রয়োগ করছে সেটা গুরুত্বপূর্ণ। কি ওষুধ দিচ্ছেন শুধু তাই নয়। কিন্তু আধুনিক চিকিৎসার বৈশিষ্ট্য হল, আপনি একটা প্রেসক্রিপশন লিখলেন, কিছুই না জানা এক কেমিস্ট আপনাকে ওষুধ দিল, তারপর সেটা খেলেন, পুরোই রসায়নের খেলা, আর তা কাজ করে। কিন্তু
যদি ক্রনিক কোনো রোগ হয়, যদি সংক্রমণ হয়, সেক্ষেত্রে কিছু খেয়ে, বুঝলেন তো, মানে ওষুধ বা রসায়ন প্রয়োগই তখন একমাত্র উপায়। কিন্তু রোগটা যখন ভেতর থেকে তৈরি করছেন, তখন ভেতর থেকে সারানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো জরুরি অবস্থা হয় তখন আপনাকে আরও আক্রমণাত্মকভাবে হস্তক্ষেপ করতেই হবে। কিন্তু এই পদ্ধতিগুলোয় স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে এত বিস্তৃত জ্ঞান রয়েছে। তবে সমস্যা হলো, এই ধরনের পদ্ধতিতে ভালো চিকিৎসক যদি হতে হয়, তার জন্যে আপনার সারা জীবনের প্রচেষ্টা ও সমর্পণের প্রয়োজন। কিছু শিখে পেশা হিসেবে প্র্যাকটিস করার মতো বিষয় এটা নয়। সবসময় এগুলোকে পবিত্র কর্তব্য হিসেবে দেখা হতো। আসলে দেখুন, আমি চাই আপনারা সবাই ভাবুন, আমি নিশ্চিত এটা বহুবারই আপনি নিজেও উপলব্ধি করেছেন। ব্যাপারটা কিন্তু, মূল বিষয়টা কিন্তু প্রেসক্রিপশন দেওয়া বা সার্জারি করা বা অন্য কিছু নয়। একজন মানুষের জীবন বাঁচল কি না সেটাই মূল। বলতে চাইছি, মানুষের অস্তিত্ব এটা কিন্তু ঠিক, এটা কোনো কেস বা স্ট্যাটিস্টিক্স নয়। সেই মানুষটার জন্য তার একমাত্র জীবন মরণের প্রশ্ন। চিকিৎসাকে শুধু একটা পেশা বা প্রফেশন হিসেবে না দেখে উচিত আরও গভীর যত্ন সহকারে দেখা। আমার মতে সেই স্তরের আন্তরিকতা ও মনোযোগ কিছু ডাক্তার হয়তো নিজের চেষ্টায় তেমন হয়েছেন, কিন্তু এখনও এটা একটা কালচারের মতো নেই, সবার মধ্যে নেই। আমি বলতে চাইছি, এটাকে পেশা বা জীবিকা হিসেবে দেখাই উচিত নয়। হ্যাঁ, অবশ্যই জীবিকার্থে টাকা প্রয়োজন, সেটা আসবেই, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথমেই যেন এটাকে একটা অঙ্গীকার হিসেবে দেখা হয়। আর এটা তো বিশেষ সম্মানীয় এক দায়িত্ব। আপনি যে কারো জীবন শেষ করতে পারেন বা আয়ু বাড়াতে পারেন, সেটা একেবারেই ছোট বিষয় নয়। সদ্গুরু, অনেক বছর আগে আমার ছেলে যখন ছোট ছিল, ও আমাকে একটা বই দিয়েছিল, যার লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বর্ণনা করেছিলেন কিভাবে প্রাচীনকালে গুরুরা নিজেদের মধ্যে কথা বলতে পারতেন 1000 মাইল দূর থেকেও, শুধু চিন্তার মাধ্যমেই। এটা যেন অনেকটা আধুনিক ইন্টারনেটের মতো। কিভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারবে ইউএস বা ইউরোপ বা অন্য কোথাও। আপনি কি বিশ্বাস করেন যে মানুষের মস্তিষ্ককে প্রশিক্ষিত করা যায় অন্য একজন মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করার জন্য, যারা বহু দূরে আছে, শুধুমাত্র আমাদের মস্তিষ্ককে সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করে? এর প্রশিক্ষণ কি সম্ভব? আমরা কি এই কৌশলটা শিখতে পারি? আপনি মোবাইল কোম্পানিগুলোকে হারাতে চাইছেন? এটা শুধু মনের বিষয় নয়। দেখুন, যখন মাইন্ড বা মন বলি, এই যে ইংরেজি শব্দ মাইন্ড, সাধারণত মাইন্ড বা মন বলতে শুধু চিন্তা প্রক্রিয়াকেই বোঝান। চিন্তার প্রক্রিয়া হলো আপনার মনের সবচেয়ে অগভীর ওপরের অংশ। আমার মনে হয় ইউরোপীয় চিন্তাধারার কারণে আমরা চিন্তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছি। যোগের বিজ্ঞানে আপনি এখন কি ভাবছেন বা কোন আবেগে রয়েছেন, সেটাকে আমরা কোনো গুরুত্বই দিই না। কারণ আপনি কি বা ভাবতে পারেন, শুধু যে তথ্য জড়ো করেছেন সেটারই পুনর্ব্যবহার করছেন, এটা তেমন কোনো গুরুত্বের বিষয় নয়। আপনার মনের অগভীরে যা কিছু ঘুরপাক খাচ্ছে তার কোনো তাৎপর্য নেই। আপনি এখন যা চিন্তা বা অনুভব করছেন, মনের অগভীর অংশে এগুলো। মনের আরও গভীর মাত্রা রয়েছে। সংস্কৃত ভাষায় মনের বিভিন্ন অবস্থাকে বর্ণনা করার জন্য অনেক শব্দ রয়েছে। তবে মনের একটা দিক রয়েছে, সময়ের অভাবে আর ইত্যাদির কারণে আমি আর বিস্তারে যাচ্ছি না। মনের একটা অংশ আছে যাকে আমরা বলি চিত্ত। চিত্ত হল মনের সবচেয়ে অন্তরের কেন্দ্র। এটাই আপনার সঙ্গে, যাকে আমরা বলি চেতনা বা চৈতন্য বলছি, তার যোগাযোগের সূত্র। যদি আপনার চিত্ত সচেতন হয়ে ওঠে, যদি আপনি সচেতনভাবে একটা নির্দিষ্ট মাত্রায় চিত্তের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেন, তাহলে নিজের চেতনার নাগাল আপনি পাবেন। যাকে চেতনা বা চৈতন্য বলছি, তা সেই মাত্রাই যে জড় আর ভৌত নয়, বৈদ্যুতিকও নয়, আর তড়িৎ চুম্বকীয় নয়। এটা ভৌত থেকে অভৌত মাত্রার জগতে একটা কোয়ান্টাম ঝাঁপ। এটা একটা অভৌত বা নন ফিজিক্যাল ডাইমেনশন, যে স্বয়ং এই অস্তিত্বের কোল। এই অভৌত অস্তিত্বের কোলেই ভৌত জগতের অস্তিত্ব রয়েছে। ভৌত জগৎটা খুবই ক্ষুদ্র। এই মহাবিশ্বে এটা 2%-এরও কম, এমনকি 1%-এরও কম। বাকিটা পুরোটাই অভৌত। এই অভৌত মাত্রার জন্য যোগের পরিভাষায় আমরা একটা নির্দিষ্ট ধ্বনি ব্যবহার করি, যা মাত্রাটার সঙ্গে যুক্ত।
আজ সবকিছুই অনেক বিকৃত হয়ে গেছে। তো ধ্বনিটা হল শিবা, যার মানে যা কিছুই নয়। যখন আমরা শিবা বলি তখন ওপরে বসা কারোর কথা বলছি না, আমরা একটা মাত্রার কথা বলছি যা কিছুই নয়, কিন্তু এই মাত্রার কোলেই যা কিছু আছে তা ঘটে। তাই আপনার চিত্ত যদি বিন্দুমাত্র সচেতন হয়ে ওঠে, তাহলে শুধু কোনো ধারণা বা চিন্তা প্রকাশ করার ক্ষমতাই নয়, এমনকি কিছু পৌঁছে দেওয়াও সম্ভব। ফিজিক্যালি বস্তু বা জিনিস পৌঁছে দেওয়া সম্ভব। তো এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। এখন কি আমরা সবাইকে এটা শেখাতে পারি? থিওরিটিক্যালি হ্যাঁ, কিন্তু তারা কি সেই মতো প্রস্তুতি নিতে ইচ্ছুক? সেটাই একটা প্রশ্ন। একটা বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো এমনই, সেখানে আমরা নিজেদের চিন্তাকে এতই মাথার ওপরে তুলেছি যে প্রথমে সেটাকে নামিয়ে আনতেই সময় লাগবে। আমাদের চিন্তাগুলো যে কত বোকা বোকা, চিন্তার যে সীমাবদ্ধতা, সেটা চিনতেই অনেক সময় লেগে যাবে। কারণ সবাই ভাবে তারা স্মার্ট, কিন্তু আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে স্মার্ট হলো তাদের ফোনটাই। কারণ আপনার চিন্তা ভাবনাটা আপনার জড়ো করা সীমিত পরিমাণ তথ্যেরই ফলাফল মাত্র। আমি পৃথিবীর সবকটা লাইব্রেরির বই পড়েও যদি শেষ করে দিই, তবুও সেটা অনেকটা কমই এই গোটা যে সৃষ্টি তার তুলনায়। আমাদের এত বৈজ্ঞানিক অগ্রগতির পরেও আমরা এখনো জানি না একটা গাছের পাতা আসলে কিভাবে কাজ করে। আমরা একটা পরমাণুকেও সম্পূর্ণ বিস্তারে জানি না। এত বৈজ্ঞানিক অনুসন্ধানের পরেও আমাদের বিনয়ী করে তোলার জন্যে এটা যথেষ্ট হওয়া উচিত। সবার উপলব্ধি করা উচিত আমরা সবকিছু ব্যবহার করতে জানি, কিন্তু জিনিসটা ঠিক কি তা জানি না। সেটা জানতে সারা জন্ম মন দিতে হবে। এটা আসলে কি তার একেবারে প্রাথমিক জ্ঞানটুকু পেতেও। তাই যদি মানুষ প্রথমত এইটুকু বুঝতেও ইচ্ছুক হন যে, যেমন হৃদয়ের আবেগ অনুভূতিকে বোকা বোকা ব্যাপার বলছিলেন, একইভাবে তারা যদি এটা বোঝেন যে তাদের চিন্তাভাবনা ও আবেগের তথাকথিত স্মার্টনেসটাও বেশ বোকা বোকাই, তখন ব্যাপারটা সহজ হয়ে যায়। মানুষকে সহজে শেখানো যায় কিভাবে বার্তালাপটা হয়। দেখুন, ব্যাপারটা কিন্তু এমন নয় যে এখন একটা ভাবনা তৈরি করে চিন্তাটা পাঠিয়ে দিলাম। ব্যাপারটা তেমন নয়। আপনার ভাবার আগেই সব ঘটে যাবে। আপনার জন্য যা সবচেয়ে ভালো তা নিজে থেকেই হবে, এমনকি মনের ভাবনার আকার পাওয়ার আগেই। আপনাকে কোনোদিনও ভাবতে হবে না আপনি কি হতে চান বা কেমন হতে চান। জীবন নিজেই তা গুছিয়ে দেবে। এই খুলির খাঁচার বুদ্ধির ঊর্ধ্বের এক বুদ্ধিমত্তা আপনার হয়ে কাজ করা শুরু করে দেয়। সত্যিই কাজ করে। আপনি রামানুজন এবং অন্যদের কথা শুনে থাকবেন। দেবীর মাধ্যমে মাত্র একটা জানলা খুলেছিলেন আর তিনি সেই স্তরের এক গণিতজ্ঞ হয়ে উঠেছিলেন। তার কাজ এতই গভীর এবং তাৎপর্যপূর্ণ ছিল যে আজ 100 বছর পরেও তারা তার কাজকে বোঝার চেষ্টা করছেন। আর উনি যে গাণিতিক গণনা দিয়েছিলেন সেটাই মহাকাশে থাকা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ব্যাখ্যার মূল ভিত। ওনার জীবদ্দশায় ব্ল্যাক হোল বলে কোনো শব্দই ছিল না। মানুষ জানতই না এরকম কিছু হয়। ব্ল্যাক হোলের ব্যাখ্যা বলতে চাইছি সময় আর মাধ্যাকর্ষণের যে কার্ভটা রয়েছে, যেটা বুঝতে আধুনিক বিজ্ঞান আজও সংগ্রাম করছে, উনি সেটারই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড গড়ে দিয়েছিলেন। কার্ভটা যতই বাড়ে ততই জড়ভৌত জগৎ অভৌত অস্তিত্বে পরিণত হয়। তো যোগ বলতে ঠিক এটাই বোঝানো হয়। আপনাকে এটা এমনভাবে কমাতে হবে যাতে যা ভৌত তা অভৌততে পরিণত হয়। একবার অভৌতে পরিণত হলে স্থান আর কাল কোনো ইস্যুই নয়। টাইম আর স্পেস একবার ইস্যু না হলে তখন যোগাযোগ খুব স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। প্রায় 20 বছর আগে সদ্গুরু, আমি একটা চেক পাই যেটা ছিল 1 লক্ষ টাকার, একজন ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড মেজরের থেকে। ওতে শুধু ওনার নাম লেখা ছিল, ওনার ঠিকানা দিতে উনি চাননি। আর উনি একটা ছোট্ট নোট লিখেছিলেন যাতে লেখা ছিল, এই যে টাকাটা আমি আপনাকে দিচ্ছি সেটা খুবই সামান্য আপনার চলার পথের জন্য, কিন্তু ঈশ্বরের কাছে তার নিজস্ব রহস্যময় উপায় আছে আপনার প্রাপ্যটা দেওয়ার। আমার ভাবনা ও ইচ্ছের উপর এই কথাগুলো খুব প্রভাব ফেলেছিল। এটা কি সত্যি কোনো মহাজাগতিক শক্তি যে নিরন্তর সমাজকে ঠিক পথে চালিত করার চেষ্টা করছে, নাকি বাইরে থেকে কেউ বা কিছু মানুষকে তার সাধ্যের বাইরে কিছু করার জন্য তাকে বাধ্য করছে?
দেখুন, এই যে ধারণাটা যে কেউ সাহায্য করতে চায়, কেউ যোগাযোগের চেষ্টা করছে, আমি এই প্রায় 4 সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলেসে ছিলাম। সেখানে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, আর শোবার ঘরে প্রচুর বই ছিল। তাই একটা বই তুলে আমি দেখছিলাম। লেখক বলছেন মহাবিশ্বের মূল কেন্দ্র হলো ভালোবাসা। মহাবিশ্বের কেন্দ্রে ভালোবাসা কেন থাকতে যাবে? যেহেতু মানুষকে চিরকাল বলে আসা হয়েছে যে ঈশ্বর তোমাকে স্বর্গ থেকে ভালোবাসছেন, এইসব। দেখুন, আপনার পাশের জনের সঙ্গে যদি আপনার অত্যন্ত গভীর ভালোবাসার সম্পর্ক থাকে এইখানেই, তাহলে কি ওপরে তাকিয়ে আপনি প্রেমের ধারা নেমে আসুক এটা চাইবেন? বলুন আমায়। না, আসলে নিজেকে এমনই তৈরি করেছেন যে কারোর পক্ষেই ভালোবাসা সম্ভব নয়। এখন শুধু ভগবানই পারেন ভালোবাসতে। যদি বলেন ভগবান আমায় ভালোবাসে, বুঝবেন আপনি নিতান্তই করুণ, অসহায়, ঘৃণ্য এক মানুষ। কিন্তু যদি নিজেকে এমন তৈরি করতেন যে আপনাকে না ভালোবেসে থাকাই যায় না, তবেই আপনি একজন চমৎকার মানুষ, তাই না? তো দেখুন, আমাদের বুঝতে হবে মানুষের চিন্তা আর আবেগের একটা বৈশিষ্ট্য আছে। ভালোবাসা, যত্ন, স্পর্শের একটা আবেগগত চাহিদা মানুষের থাকে। কিন্তু মহাবিশ্ব, বা যেটাকে আপনি সৃষ্টির উৎস বা ঈশ্বর বলছেন, বা যদি গডও বলেন, তবে গড শব্দটা একটা ব্যক্তিকে বোঝায়, তাই ওটা ব্যবহার করতে চাই না। বলা যাক যা কিছুই সৃষ্টির উৎস সেটাকেই সাধারণত গড বলে এই রিলিজিয়নগুলো। মূলত এটা শুধুই একটা বুদ্ধিমত্তা যার উপস্থিতি যা কিছু সম্ভব তাতে ফেটে পড়ছে। আপনি এর সঙ্গে এক লয় থাকলে আপনিও ঊর্ধ্বে উঠে যাবেন, কিন্তু এক লয়ে না থাকলে আপনাকে পিষে দেবে। এর না আছে ভালোবাসা, না আছে করুণা, এর আপনাকে সাহায্য করার কোনো ইচ্ছে নেই, আপনার ক্ষতি করারও কোনো ইচ্ছে নেই, এসব কিছুই নেই। আপনি যদি ফোর্স বা শক্তিগুলোকে বোঝেন আর এক লয় থাকেন, তাহলে জীবনটা চমৎকার হবে। কিন্তু যদি না বোঝেন, তাহলে পিষে দেবে। আপনি কখনো কাউকে সমুদ্রে ঢেউয়ের ওপরে সার্ফবোর্ডিং করতে দেখেছেন? একদম ম্যাজিকের মতো দেখতে লাগে কিনা, শুধু ওই ঢেউয়ের ওপরে চড়া। কিন্তু যদি সামান্য ভুলও করেন, কেউ যদি ওই ঢেউয়ের মধ্যে পড়ে যায়, তাহলে অনেকটা কংক্রিট মিক্সচারের ঘূর্ণনে ফেসে যাওয়ার মতোই। তো একজন ঢেউয়ের ওপরে ভাসছে, আরেকজন ঢেউতে ডুবে যাচ্ছে, শুধু এটুকুই কিন্তু হচ্ছে। বাকিটা সব মানুষের মন গড়া ধারণাই। আমাদের প্রথমে এটাই থামাতে হবে। আমরা যেন না ভাবি বাস্তব জগৎ আমাদের চিন্তা ও আবেগ অনুযায়ী চলে। দুটো মানুষের মধ্যে চিন্তা আর আবেগ প্রাসঙ্গিক। আপনিও আপনার পরিবারের মধ্যে এটা চলতে পারে। আপনি তাদের ভালোবাসেন, তারা আপনাকে ভালোবাসে, এসব ঠিক আছে। কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলবেন না আই লাভ ইউ। আকাশ আপনাকে পাল্টা আই লাভ ইউ বলবে না, কারণ তার এইসবের দরকার নেই। সে একটা বিশুদ্ধ অস্তিত্ব। আপনাকেও সেটাই হয়ে উঠতে হবে। যদি এখানে বসেন, আপনি নিজেই সম্পূর্ণ, পরিপূর্ণ একটা অস্তিত্ব। এই জীবনটা একাই সম্পূর্ণ, এর অন্য কারোর থেকে কিছুর দরকার নেই। এর মধ্যেই সবকিছু আছে, এর সঙ্গে ব্রহ্মাণ্ডের সবকিছুই জুড়ে আছে। এর কিছুরই দরকার নেই। কিন্তু আমরা যদি আমাদের খেলাটা খেলতে চাই, তাহলে ঠিক আছে, আমরা সেগুলো করতেই পারি। কিন্তু আমরা যে ভাবছি গোটা মহাবিশ্ব আমাদের মতো চিন্তা আর আবেগের সীমাবদ্ধতা এবং সহজাত প্রবৃত্তির দাস, সেটা একেবারেই ভুল। সৃষ্টি আপনাকে সাহায্য করার চেষ্টা করছে না। আপনি হয়তো ব্রহ্মাণ্ডের সঙ্গে এক লয়ে থাকলে বাজিমাত। সচেতনভাবে এক লয়ে এসেছেন নাকি নিজের অজান্তে, হয়তো অজান্তেই, কিন্তু তালটা মিলে গেছে। এই জন্যই শঙ্করাচার্য বলেছিলেন যোগরতো বা ভোগরতো বা, অর্থাৎ যেভাবেই হোক করুন, যেভাবেই হোক। আদি শঙ্করাও বলেছিলেন যেভাবেই হোক করুন। আপনি এক লয় হলেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ, যোগে না ভোগে সেটা গুরুত্বপূর্ণ নয়। সদ্গুরু, আমার সিনিয়র কলিগদের সঙ্গে ক্রমাগত একটা অন্তর্দ্বন্দ্ব চলে, যারা প্রত্যেকেই খুবই দক্ষ সার্জন। সদ্গুরু, হার্টের ব্যাপারে কিছু প্রক্রিয়া রয়েছে যেটা খুব কম সংখ্যক মানুষই করে থাকেন এই পৃথিবীতে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা অপারেশন করি যেটা হলো Pulmonary endarterectomy. সেটা হলো পায়ের জমাট রক্তটা লাংস এবং আর্টারিজে পৌঁছে যায় এবং সমস্ত আর্টারিকে ব্লক করে। তো 20-25 বছর আগেও এর কোনো চিকিৎসা ছিল না, আর একবার এটা ধরা পড়লে 1 বছরের মধ্যে মৃত্যু নিশ্চিত। আজকে যেসব মানুষরা হোম অক্সিজেনে রয়েছে 2 বছর 3 বছর ধরে, তাদের অপারেশন করলে তারা ফিরে গিয়ে স্কাই ডাইভিং করছে বা তারা স্কুবা ডাইভিং করছে। এরকমই আমূল পরিবর্তন এসেছে। কিন্তু সারা পৃথিবীতে 50 জনেরও কম সার্জন রয়েছে যারা এই অপারেশন করতে পারে। আর
এরকমই আমার কিছু সহকর্মীরাও রয়েছেন যারা চূড়ান্ত প্রতিভাবান সার্জন। তাদের সকলেরই বয়স প্রায় 50, আর তাদের মধ্যে কয়েকজন প্রায়শই অবসরের কথা বলেন। বিশেষ করে একজন সার্জন যিনি অত্যন্ত দক্ষ, একজন সার্জন যিনি যে কোনো ধরনের ড্যামেজ ভালভ সারাতে পারেন। উনি অবিবাহিত, ওনার অন্য কোনো দায়িত্ব কর্তব্য নেই। প্রায় প্রতিদিনই ও বলতে থাকে যে ও বেনারস চলে যাবে বা অন্য কোথাও বা অবসর নেবে। আমি ওকে বলতে থাকি যে ঈশ্বর ওকে অবসরের জন্য আর ধ্যানের জন্য তৈরি করেননি, ওকে এইসব সমস্যাগুলোকে ঠিক করতে হবে। তো 6 মাস করে ও রিটায়ারমেন্টের ডেট পিছোতে থাকে গুরুজি। তো আবার 6 মাস পরে সেই একই পুরনো কথা শুরু হয়, ও রিটায়ারমেন্টের কথা বলতে শুরু করে, আর হসপিটালে সবাই ডিপ্রেসড হয়ে পড়ে। তো এই ধরনের মানুষকে আপনি কি করে বোঝাবেন? আপনি ওনাকে অবশ্যই 1 বছরের জন্য আমার সঙ্গে ছুটিতে পাঠিয়ে দিন। হ্যাঁ, কারণ রিটায়ারমেন্টের এই যে দরকার বা ধারণাটা মানুষের মাথায় আসে, কারণ যা করছেন তাতে একঘেয়ে লাগলেই, কাজটা যাই হোক, অন্য কেউ হয়তো ভাবছেন কাজটা মহান কাজ, কিন্তু আপনার অভিজ্ঞতায় কোথাও যেন কাজটা একঘেয়ে লাগছে, তাই জীবনটা যেন থেমে গেছে বলে মনে হচ্ছে। এই অনুভূতিটাই মানুষের বুদ্ধিমত্তা ও মানবতন্ত্র মেনে নিতে পারে না, আর বেশিরভাগ রোগের উৎস এই থেমে যাওয়াই। জীবনটা বদ্ধ, একঘেয়ে লাগা। তারা হয়তো সেই 3 বছর অন্তর একবারে প্রমোশন পদোন্নতি পাচ্ছেন, হয়তো আরেকটু বেশি টাকা কামাচ্ছেন, সবকিছুই হয়তো হচ্ছে, কিন্তু কোথাও একটা যেন জীবনটা থমকে গেছে সেটা অনুভব করছেন, যা কিন্তু পরে অনেক জটিল ব্যাধিরই প্রধান কারণ হতে পারে, যা মানুষ নিজের দেহের মধ্যে গড়ে তোলেন। যত জটিল রোগ তৈরি করেন ততই ট্যালেন্টেড সার্জন তৈরি করার চেষ্টা করছেন। যেটা বলতে চাইছি, আমরাই সমস্যাটা তৈরি করছি, আবার আমরাই সমাধান তৈরি করার চেষ্টা করছি। বলতে চাইছি, আমরা যতই সমাধান পাব, যারা সমস্যায় পড়েছেন তারা একটা সমাধান পাবেন ঠিকই, কিন্তু একই সঙ্গে মানুষকে এই সমস্যাগুলো তৈরি না করতে শেখানোটাও খুব গুরুত্বপূর্ণ, যাতে 50-এর বদলে আপনাকে 5000 বিশেষজ্ঞ সার্জন তৈরি করতে না হয়, সেই মানুষদের দেখাশোনা করার জন্য যারা নিজেরাই অসুস্থতার দিকে এগোচ্ছেন। তাই আমি বলবো, যে সার্জনের নির্দিষ্ট দক্ষতা আছে এবং যে সারা জীবন কাজ করেছেন, তিনি যদি নিজের প্রকৃতি নিয়ে কিছু অন্বেষণ করতে চান, সেটাই হবে সর্বশ্রেষ্ঠ একটা কাজ। কারণ তিনি কিন্তু দায়িত্ববোধহীন নন, কিংবা অদক্ষও নন। যখন দক্ষতা আর দায়িত্ববোধ দুটোই আছে, তখন আপনার তাকে বাঁধা ধরা রুটিনে ছুটিয়ে সম্ভাবনাটা নষ্ট করা ঠিক নয়। তিনি নিজের প্রকৃতি নিয়ে কিছু অন্বেষণ যাতে করেন, সেটা গুরুত্বপূর্ণ। আমরা জানি না তিনি কি পাবেন, তিনি কি আবিষ্কার করবেন, তা আমাদের অনুমানের সাধ্যেরও বাইরে। আমি বলবো, একটু ছুটি পেলে ভালোই করবে। তিনি এমন কিছু পেতেই পারেন যা আপনি সম্ভব বলেও ভাবেননি। আমি অবশ্যই আপনার বার্তা ওর কাছে পৌঁছে দেবো সদ্গুরু। আমি নিশ্চিত ও এই প্রোগ্রামটা দেখছে। সদ্গুরু, আমি বিশ্বাস করি যে প্রতিভা এমন একটা জিনিস যা সফলতা অর্জনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। এটা আমি যখন মেডিকেল স্কুলে ছিলাম, আমি তখন মার্শাল আর্ট শেখাতাম। ওটা হলো আমার প্যাশন। আর প্রতিবারই যখন ব্রুসলির কোনো মুভি রিলিজ করত, সমস্ত স্কুলের বাচ্চারা লাইন দিয়ে চলে আসতো এই মার্শাল আর্টে ভর্তি হতে। আর আমরা কিন্তু 2 সপ্তাহের মধ্যেই ছেড়ে দিত। আর আমি কিছু কিছু বাচ্চাদেরকে দেখতাম যাদের শরীর যেন মার্শাল আর্টের জন্যই তৈরি, ওদের মধ্যে সেই স্বাভাবিক তেজ রয়েছে। আর আর আমার মনে হতো যে এই বাচ্চাটাই একদিন ব্ল্যাক বেল্ট পাবেই পাবে। আর অদ্ভুতভাবে স্বামীজি 6 মাস পরে তারা আর ওখানে নেই। এদের মধ্যে যারা ব্ল্যাক বেল্ট অবধি পৌঁছয় আর মার্শাল আর্টে খুব ভালো কিছু করে, তারা তারা কোনো ট্যালেন্ট, কোনো স্কিল ছাড়াই এই স্কুল জয়েন করেছিল। যারা খুবই পরিশ্রম করেছিল
এবং সব কিছুর জন্যই তারা ঘাম ঝরিয়েছিল, কিন্তু সবার শেষে ওরাই একমাত্র সফল হয়েছিল। আপনি কিভাবে এর ব্যাখ্যা করবেন? দেখুন, কারণ অনেক আছে, বেশি বিশদে আর যাচ্ছি না। অনেক কারণেই একজন ব্যক্তি একটা নির্দিষ্ট প্রবণতা নিয়ে জন্মাতে পারে। শরীরের প্রবণতা থাকে, থাকে মন ও আবেগের প্রবণতা, একটা স্টাইল থাকে, বুঝলেন তো? দুজনই 5 বছরের শিশু, একজনের স্টাইল আছে আর একজন আনাড়ি, হয় কি না? তো যে শিশু স্টাইল আছে সে ফ্যাশনের ফিল্ডেই কিছু করবে এমন কোনো কথা নেই। আর অন্য কেউ যাকে আনাড়ি বলে মনে হচ্ছে সেই হয়তো বড় হয়ে একটা অন্য কিছু হলো। যেমন যখন কোনো মহিলা গর্ভবতী হন, তার গর্ভের শিশুটি সাধু হবে নাকি সম্রাট তা সেই মহিলাও জানে না। মা কিন্তু জানে না যে সে একজন সাধুকে না সম্রাট কাকে জন্ম দিচ্ছেন। এই কারণেই আমি কোহেরেন্স বা সমন্বয় এই শব্দটা ব্যবহার করি, কারণ আধুনিক বিজ্ঞানও এই শব্দটা ব্যবহার করছে। এই যে আপনি এখানে বসে, আপনি কে? ফিজিক্স বলছে প্রতিটা পরমাণু এবং অতি পারমাণবিক কণা নিরন্তর মহাবিশ্বের সবকিছুর সাথে সংযোগে আছে। আপনি যাকে মহাবিশ্ব বলেন তা গোটাটাই একটা জীবন এবং এর সচেতন মন আছে। আপনি তার ছোট্ট একটা অংশ ধারণ করেছেন মাত্র। যদি জীবন ও মন বা বুদ্ধিমত্তার যে ছোট অংশটা ধারণ করেছেন সেটা নিয়েই আপনি যদি কাজ করে চলেন, সেক্ষেত্রে আপনার কাজ একটা নির্দিষ্ট সীমার হবে। কিন্তু যদি নিজের তৈরি করা সীমাবদ্ধতাগুলোকে, অক্ষমতাগুলোকে ভেঙে এগোনোর চেষ্টা করেন, সেক্ষেত্রে সকলের বোধ, সকলের ধারণা ও কল্পনার ঊর্ধ্বের এক বুদ্ধিমত্তা আপনাকে ধরা দেবে। একবার এটা উপলব্ধ হলে মানুষ ভাবেন আপনি সুপার হিউম্যান বা অসাধারণ মানুষ। কিন্তু এটা অসাধারণ মানুষ হওয়ার ব্যাপারই নয়। মানুষ হওয়াটাই যে একটা অসাধারণ ব্যাপার, সেটা উপলব্ধি করা। মানুষ হওয়া যে কত বড় সম্ভাবনা তা পুরো খোঁজাই হয়নি। তাই সবসময় আমরা একরকম অঙ্কের হিসেব করে চলছি। বেশ, এই জনের এত আইকিউ আছে, তাহলে এ হয়তো এটাই হবে। নিউটনের নিয়ম এইরকমই। যা কিছুরই গতি আছে এই বিশ্বে তার নির্দিষ্ট অঙ্ক মেনে, নিখুঁত নিয়ম মেনেই চলবে। যেমন একটা দোলক নিলে তার দৈর্ঘ্যই ঠিক করে দেয় তা কিভাবে দুলবে। যদি একটা ঢিল ছোড়েন, তার ভর, গতি এবং গতিপথের বিচারে সে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছবে। কিন্তু গোটা ব্রহ্মাণ্ড এইভাবে চলছে না, কারণ যাকে বলছেন ভৌত জগৎ আর অভৌত জগৎ দুটোই মিলেমিশে আছে। এমনকি এর মধ্যে, এই মানুষটার মধ্যেও আমার যে দেহ, আমার যে মন, আমার যে আবেগ, আর যেটা প্রকৃত আমি যে জীবনটা, ভেতরের যে মূল জীবন প্রক্রিয়াটা, এগুলো সবই আলাদা মাত্রা বা ডিমেনশন। আর আপনার অন্তরের গভীরতম যে কেন্দ্র, যেহেতু অন্য সব শব্দই বিকৃত হয়ে যাওয়া, তাই আমি বলছি জীবন বা আসল যেটা আপনি, মানে যাকে আপনি আমি বলেন, একে যদি সুযোগ দেন, যদি কোনো রূপের সাথেই নিজের পরিচয়কে এক করে না ফেলেন, তা দেহই হোক বা জীবন, অন্য যেসব পরিচয় বহন করেন সেটাই হোক, আপনি যে প্রকৃত আপনি যে জীবন, তা আশেপাশের সবকিছুর সঙ্গেই সংহত বা সহযোগী হয়ে থাকতে পারে। যখন বলি কেউ পরিশ্রম করছে, তখন সে কিন্তু নিজের সীমিত পরিচয় ছাপিয়ে আরো বড় কিছু হওয়ারই চেষ্টা করছে, তাই না? নিজের সীমাকে ভাঙতে চাইছে। নিজের সীমাকে ভাঙতে সে সফল হলে সে যা সম্ভব হবে ভাবেনি, কল্পনাতেও যা করার সামর্থ্য হবে ভাবেনি, তাই সে করে ফেলে অলৌকিকভাবে। আমি শয়ে শয়ে মানুষ দেখাতে পারি যারা আমার কাছে আসেন, তাদের কিছু সময় ধরে প্রস্তুত করি আর তারপর দীক্ষা দিই। 24 ঘন্টার মধ্যে দেখবেন তাদের মুখের আকার বদলে যাবে, জেনেটিক্স বদলে যায় 24 ঘন্টার মধ্যেই। আপনি একটা ছবিতে সেটা পরিষ্কার দেখতে পাবেন। তাদের সত্যি নাটকীয় একটা পরিবর্তন হয়েছে এক রাতের মধ্যেই, শুধুমাত্র সীমিত পরিচয় ভেঙে আরো বড় কিছু হতে পেরেছেন বলে। তাই ভারতের আধ্যাত্মিক সংস্কৃতিতে আধ্যাত্মিক শব্দটা বললেই আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে, আমরা ওপরে বা নিচে তাকানোর কথা বলছি না। যখন বলি আধ্যাত্মিকতা, আমরা বলছি ভৌত প্রকৃতির সীমাকে অতিক্রম করার কথা। তো এই মুহূর্তে ভৌত দেহটাকে একটা স্বতন্ত্র নিরেট বস্তুরূপেই মানুষ অনুভব করছে। কিন্তু মডার্ন ফিজিক্স বলছে, আর চিকিৎসা বিজ্ঞানও বলতে শুরু করেছে, কিংবা মানুষ এত সব না বুঝলেও 2 মিনিট নাক বন্ধ করে রাখলেই বুঝে যাবেন, তারা যে স্বতন্ত্র স্বনির্ভর নন। অনেক কিছুর পরিণাম এটা, শুধু নিঃশ্বাসের ক্ষেত্রেই নয়, এমনকি অতি পারমাণবিক কণার স্তরেও প্রতিনিয়ত একটা লেনদেন চলছে। এই আদান প্রদানের বিন্দুমাত্রও যদি সচেতন হয়ে করতে পারেন,
তাহলে হঠাৎই দেখবেন আপনার অসীম সামর্থ্য, যা কখনোই সম্ভব হবে বলে ভাবেননি। বায়োলজিক্যাল পরিচয়ই আপনার পরিচয়গুলোর মধ্যে সবচেয়ে ছোট বা সীমিত, কারণ এটার সীমার মধ্যে আপনার শরীরটাই শুধু পড়ে। কিন্তু যখন খুব চেষ্টা করেন তখন এই সীমাটাকেই ভাঙবেন। যায় আসে না চেষ্টাটা কিভাবে করছেন, বেশিরভাগ মানুষই অসচেতনভাবে, অবৈজ্ঞানিকভাবে, নিজের অজান্তেই এমনই প্রচেষ্টা করে ফেলেন। কিন্তু সঠিকভাবে বৈজ্ঞানিক উপায়ে প্রচেষ্টা করার পদ্ধতিও রয়েছে। নিজেদের সীমাবদ্ধতাকে খুব নিখুঁতভাবে নির্দিষ্ট করে ভাঙার উপায় রয়েছে, যদি এই সীমাগুলোকে ভাঙেন। দেখুন, পারমাণবিক কণাগুলো আদান প্রদান করছেই, বুদ্ধিমত্তা সক্রিয় রয়েছেই, শুধু এই খেলায় আপনিই নেই। খেলায় যদি বাদ না পড়েন, যদি জীবনের খেলার অংশ হন, চিন্তা আর আবেগের খেলা কিন্তু নয়, যদি জীবনের এই খেলায় থাকেন, দেখবেন হঠাৎই যা চাইছেন তাই করতে পারছেন। শুধু এটা বা সেটা নয়, আমি বলছি একজন মানুষের পক্ষে কিছুই অসাধ্য নয়, শুধু নিজের সীমাকে যদি সে ভেঙে ফেলতে পারে। আর এই সীমাগুলো অনেক স্তরেই রয়েছে, কিন্তু সবার প্রথমেই দরকার নিজের পরিচয়কে ভাঙা।